31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, 35 জুলাই, দেখুন কি একটা স্পিরিট কাজ করছে তাদের মধ্যে। সেই সরকার কি পারবে এই চেতনার বাস্তবায়ন করতে? সেই রাজনীতি তাদের এই আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে মোটেও লালন করতে পারেনি। চেতনার বিজনেস তো বাংলাদেশের রাজনীতি কম না, আমরা দেখে এসেছি গত 17 বছর 16 বছর কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত সন্তান মা হারা হয়েছে। বিশেষ করে মিডিয়ার মিউটিনি এটি জাতিকে সম্পূর্ণরূপে মেরুদণ্ডহীন করা দেয়। আজকের অপ্রেসড ইজ টুমরোজ অপ্রেসার, স্পেশালি দ্য পলিটিক্যাল ক্লাস। ডেফিনেটলি যুদ্ধ হয়নি, যুদ্ধ ছাড়া একেবারে কুল হেড ঠান্ডা মাথায় আমাদের এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার যেই পায়তারা এখন তো প্রমাণিত। এই ভয় রাশনাল যে এই ফ্যাসিস্টের পতনের পরে there is an incumbent fascist। এই রাজনীতি হচ্ছে সেই ওয়েস্টার্ন, অ্যাজ আই সেড বিফোর, তাদের রাজনীতিক উৎসাহিত। তাহলে বিকল্প প্রশ্ন হচ্ছে এর বিকল্প আদৌ আছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, জনাব লিয়াকত সরকার। উনি একজন খাতিব এবং ইমাম অফ ভেরিয়াস লন্ডন মসজিদ। আমারও সৌভাগ্য হয়েছে ওনার বিভিন্ন খুতবায় বসার এবং অনেক কিছু শেখার। উনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, দায়ী, অ্যাক্টিভিস্ট এবং উনি ফাউন্ডিং চেয়ার অফ আ মাদ্রাসা বেসড ইন বাংলাদেশ কল উলুমুল ফারিদা। আসসালামু আলাইকুম ব্রাদার লিয়াকত সরকার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমাকে এই আপনাদের আপোষহীন বার্তায় ইনভাইট করার জন্য। No, it's the honor is ours definitely যে আপনি আপনার সময় নিয়ে আসছেন, আপনার এই এফোর্ট এবং এই অনেক দূর থেকে আসছেন। সো আমরা ইমেন্সলি গ্রেটফুল আপনার কাছে। তো ব্রাদার লিয়াকত সরকার, আমি আমার এই প্রোগ্রামে লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ বা কয়েক মাস যাবৎ আমাদের যে বাংলাদেশে আপনি জানেন যে গত বছর 5ই অগস্টে যখন সরকারের পতন হয়েছিল, একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন মানুষের যে আকাঙ্ক্ষা ছিল বা যে ধরনের চাওয়া ছিল, যে ধরনের চেতনা ছিল, তার বাস্তবতা নিয়ে আমি একটা সিরিজ অফ ডিসকাশন চালিয়ে যাচ্ছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে আলাপ করব, যেটা হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে জুলাই সনদের যে ব্যাপারটা। আমরা ইদানিং অনেক কথা শুনতেছি এই ব্যাপারে। কথা হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলি কি একমত হতে পেরেছে এই জুলাই সনদের ব্যাপারে। কিছু কিছু দল এই সনদটা সাইন করেছে, কিছু কিছু দল এই সনদটি সাইন করেনি। তাদের মধ্যে এখনো বিভাজন রয়েছে। তারা বলতেছে যে এই সনদটা এক ধরনের লোক দেখানো কি না, এটা লিগ্যাল ভ্যালিউ কি। দিস লট অফ ডিসকাশন। অ্যাট দ্য সেম টাইম আপনার তত্ত্বাবধায়ক সরকার বলতেছে যে এই ব্যাপারে তারা গণভোট একটা করবে এবং সেই গণভোট আপনার জাতীয় নির্বাচন যেই দিন তার একই সাথে হবে। তো এই ব্যাপারে আমরা একটু খুঁটিনাটি আলাপ করব, এর বাস্তবতা নিয়ে আলাপ করব যে অ্যাকচুয়াল রিয়ালিটি সেটা কি, বাট অ্যাট দ্য সেম টাইম যে এর কোনো লং টাইম ফ্রুট কি বাংলাদেশের মানুষের জন্য এটা বয়ে আনতে পারবে কিনা। ওকে, থ্যাংক ইউ আপনার যে ইন্ট্রোডাকশনের জন্য। আসলে বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে, এটা আমাদের জীবদ্দশায় আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আশা করতে পারিনি। কারণ দীর্ঘ 16 বছর যাবৎ একটি দল, একটি পার্টিকুলার গ্রুপ, পলিটিক্যাল পার্টি এবং নেতৃত্বে আমরা তো জানি কে আছে না আছে, সেই দলটি কিভাবে একটা জাতিকে নিষ্পেষণ, নির্যাতন, গুম থেকে শুরু করে মানুষের অধিকার হরণ, কথা বলার অধিকার হরণ, এই যেটা রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটি জাতিকে এমনভাবে বিমর্ষ করে দিয়েছে যে জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। যখন কোনো রাজনৈতিক দলের শক্তি ছিল না এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার, এই টাওয়ানি স্বৈর শাসন বলেন কিংবা আপনার ওয়ান পার্টি রুল বলেন কিংবা আপনার যে ধরনের অপারেশনের কথা বলেন, সেটা প্রতিটি মানুষ হারে হারে টের পেয়েছে। কিছু সংখ্যক আমাদের যেই ছাত্র জনতা বলুন কিংবা ইয়ং ইউথ জেনারেশন বলুন, জেনজি যে জেনারেশন, এরা আর সহ্য করতে পারেনি।
বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে তারা শেষ পর্যায়ে চলে আসছে একটি দাবি, এই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ। আর সেটি রূপান্তরিত হয়েছে বৈপ্লবিক যেই গণ-অভ্যুত্থান, সেই ৫ই অগাস্টে আমাদের ইতিহাসে, জীবনের ইতিহাসে আমরা তো স্বাধীনতা যুদ্ধ শুনেছি, তখনও বুঝিনি, দেখিনি, ছোট ছিলাম, হুম, হুম। you know even born at the time. তো ইতিহাসে আমরা দেখেছি, কিন্তু এই সময়কালে আমরা বাস্তবে সেটা দেখেছি এবং এর যে ভয়াবহতা সেটা এখনো টের পাচ্ছি। হ্যাঁ। এবং এক প্রকার অসম্ভবই ছিল যে, যে সিস্টেমে দেশ চলে আসছে, সেই সিস্টেমের মাধ্যমেই এই, এই স্বৈরাচার বা ফ্যাসিজমকে উৎখাত করা অসম্ভব প্রায় হয়ে গিয়েছিল। তো এই প্রেক্ষাপটে আমাদের এই যেই পক্ষে হলো কৃতজ্ঞতা যাবে যেই ইউথ জেনারেশন, তারা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, মানুষকে পুনরায় স্বাধীন করে দিয়েছে, আবার নতুন করে জীবনকে, রাজনীতির যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তার মধ্যে জীবন ধারণ করা আশা আকাঙ্ক্ষা দেখিয়েছিল মাত্র। এই হচ্ছে আসলে এর সত্যিকার রূপায়ণটা তো পরে আসতেছে। তো তো এটুকু হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য যে এই থেকে আমরা পরে কিভাবে এগোতে পারি। আকাঙ্ক্ষাটা আপনি যেটা বললেন হুম, এইটা ছিল যে আপনি যেটা বললেন যে জনসাধারণের বা জনমানুষের স্পেশালি দ্য ইউথ ইয়েস, তাদের আকাঙ্ক্ষা ছিল হুম। এটা। এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই চেতনার ভিত্তিতে যেই জুলাই সনদের কথা এখন এত হইতেছে, এই সনদের ভিত্তিতে বা এই ডিক্লারেশনের ভিত্তিতে যদি আপনার সেই গণভোট হয় বা জাতীয় নির্বাচন হয় এবং যেই পরবর্তী সরকার তার ভিত্তিতে আসবে, সেই সরকার কি পারবে এই চেতনার বাস্তবায়ন করতে? বা এটা কতটুকু সম্ভব? দেখুন, যেই চেতনা বা আশা আকাঙ্ক্ষার কথা আজকে আমরা শুনতে পাচ্ছি বা দেখছি রাজনৈতিক ভাবে, এটা জুলাই চার্টারের প্রিঅ্যাম্বলেই তারা বলে দিয়েছে। ফ্যাক্টস গুলো তারা উল্লেখ করেছে সেই 1947 কিংবা ২০০ বছরের যেই ইংরেজ ঔপনিবেশিক যেই আপনার শাসন, ঔপনিবেশিকতাবাদ সেখান থেকে আরম্ভ করে 1947, তারপরে 1971 ৬৯ এর গণ হুম, অভ্যুত্থান, 72 র আপনার বাকশাল গঠন, এ থেকে স্বৈরাচার এরশাদের ঘটনা, এর আগে সামরিক শাসন, সব ঘটনাগুলো তারা কিন্তু উল্লেখ করেছে। এবং কোন, কোন কারণে যে মানুষগুলোর যে আশা আকাঙ্ক্ষা আজ পর্যন্ত, অর্থাৎ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র তো এখন পর্যন্ত পায়নি বাংলাদেশের জনগণ। যদিও তারা ফিজিক্যালি অজস্র জীবন দিয়েছে, তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একটি রাষ্ট্রের জনগণ তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে ছিল, সেখানে 1971 এ পাকিস্তানি শোষকের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে তারা লড়েছে। কিন্তু আবারও এই জুলাই যেটাকে দেখুন, একটি অনন্য ঘটনা, এই আমাদের যারা এই যুব শ্রেণীর যারা আপনার এখন জেন জি বলি, যে তারা এই মাসটিকে আর 31st এর মধ্যে রাখলো না। 31st জুলাই, 32nd জুলাই, 33rd জুলাই, 34th জুলাই, 35th জুলাই। দেখুন কি একটা স্পিরিট কাজ করছে তাদের মধ্যে, এবং সেখানে তারা আগস্ট থেকে নামতে চাইছিল না। আপনার এটা জি, ফলো করেছে, আমরা নিজে জি, দেখেছি। জি, এতে করে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায় যে হুম, আমাদের কি অবস্থা ছিল, সেই কি অবস্থা থেকে আজকে পরিত্রাণ আমাদেরকে করেছে। কিন্তু রাজনীতিটা এতটাই কপটতায় পরিপূর্ণ আমাদের রাজনীতি, সেই রাজনীতি তাদের এই আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে মোটেও লালন করতে পারেনি। যার কারণে এই যে স্টেলসমেট আপনি বলুন তৈরি হয়েছে, এই যে ডেডলক তৈরি হয়েছে, ডিক্লারেশন, চার্টার বা আপনার জুলাই যে সনদ ডিক্লারেশন বা এটা আইনি ভিত্তি। আসলে বিষয়টাই তো আইনি ভিত্তি। যেমন আপনার মেগনা কার্টা, হ্যাঁ? 1247 আমেরিকা মেগনা কার্টা। জি, ওয়েস্টে এই ধরনের কিছু আপনার যেগুলো জনগণের বিপ্লব থেকে আগত ডেক্লারেশন তৈরি হয়েছে, সেটা আইনি ভিত্তি তারা তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের বেলায় সেগুলো এমনভাবে তারা করছে, কারণ প্রতিটি দলই নিয়ারলি আপনার সেই একই ঔপনিবেশিক যে ধারা সেটি বজায় রেখেছে। আর বজায় কেন রেখেছে? কারণ তাদের তো নিজস্ব কোনো রাজনীতি নেই। তারা কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্য অথবা ওয়েস্টার্ন আ এ এ ইউ নো আপনার ইম্পেরিয়ালিজম এর যারা মানে সাবসার্ভিয়েন্ট দাস হিসেবে কাজ করছে এই রাজনীতি। আর সত্য কথা বলতে তারা কখনোই এদের যেই আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতার যেই চিন্তা, চেতনা, ধারণা এটা কখনোই ধারণ করতে পারবে না। এবং জুলাই ডিক্লারেশন যদি ইভেন সবাই মিলে সাইনও করে ফেলে, যেটা এখনো করেনি, মানে সাইন করতে যাবে সেখানে নোট অফ ডিসেন্ট এর পর ডিসেন্ট দিয়েই যাচ্ছে।
তারা এগ্রি করছে না। তারা কোথায় যাচ্ছে? বলছে যে হাউস অফ পার্লামেন্ট। তারা জানে তাদের কোন জায়গাটা হচ্ছে প্লেস অফ কনভেনিয়েন্স। যেখানে যাবে সেখানে তাদের মনের মতো করে তারা আইনগুলো তৈরি করবে। সুতরাং কেন তারা জুলাই চার্টারকে আইনি ভিত্তি দিবে? আর আইনি ভিত্তি দিলে হবেটা কি? 1975 ইনডেমনিটি অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করা হয়েছে। সেটি কি যেই অধ্যাদেশের মাধ্যমে যারা যেই পরিবর্তন হয়েছে 1975 এ শেখ মুজিবুর রহমান পরিবারকে হত্যা করা হয়েছে, এই যাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ইমিউনিটি দেওয়ার জন্য যেই অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেটি কি রইল আর? গত সরকার এই সেটির ব্যাপারটা আমি জিজ্ঞেস করতাম যে যেহেতু আপনি একজন লিগ্যাল কনসালটেন্ট হয়তো আপনার এই এক্সপার্টিজ আছে এই ব্যাপারে। ধরেন এই ব্যাপারটা তারা এনসিপি যেই কারণে আপনার এই চার্টারটিতে সাইন করেনি। তারা বলতেছে এর কোনো আইনি কোনো ভিত্তি নাই। এটা নেইদার ইটস কনস্টিটিউশন এ অ্যাডপ্ট করা হইছে বা কোনো আইনি ভিত্তি তৈরি করা হইছে। যদি করাই হয়, যেহেতু আপনি ইউ গেভ সাম এক্সাম্পল হুম, ফর ম্যাগনা কার্টা এন্ড মেনি আদার হুম। ওয়েস্টার্ন সিভিলাইজেশন এর মধ্যে যেটা আমরা দেখতে পারি। তো বাংলাদেশে যদি এরকম করা হয় যে ধরেন এই সনদটাকে আ আ কনস্টিটিউশন এ অ্যাডপ্ট করা হয় বা প্রকৃতভাবে একটা লিগ্যাল ভিত্তি দেওয়া হয়, তাহলে কি এর কোনো অ আর দেয়ার এনি ডিফারেন্স, মানে এটা কি কোনো ফ্রুট বয়ে আনতে পারবে কিনা হ্যাঁ, না দেশের মানুষের আসলে জন্য? এখানে এখন হচ্ছে জীবন মরণ লড়াই চলছে। ইদানিংকালে বিএনপির পজিশন ইস ক্লিয়ার। উহু, সে একই ধারায় তারা রাজনীতি করে আসছে। অর্থাৎ যেই পরিবর্তনের জন্যে আমাদের আজকের প্রজন্ম তাদের মননশীলতা, তাদের মেধা, তাদের শক্তিমত্তা on top of that তাদের জীবন দিয়েছে। Nearly 2000 young children, fresh blood has been shed, হ্যাঁ? উহু, সেই জায়গায় আপনি দেখুন বর্তমান দলগুলো কি করছে? তাদের সুবিধা বুঝে তারা কোথায় সাইন করবে না করবে সেটি দেখে নিচ্ছে। উহু, কোন জায়গায় তাদের অসুবিধা হবে, কোন জায়গায় তাদের সুবিধা হবে। অর্থাৎ কে কাকে কাবু করতে পারে। উহু, কে কাকে আপনার নরম রেখে শুধু ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, এই ধরনের রাজনীতির মাধ্যমে এই যে সনদের লিগ্যাল স্ট্যাটাস তো দূরের কথা। লিগ্যাল স্ট্যাটাস দেওয়া তো দূরের কথা। ইভেন যদি তারা দেয়ও, তাদের তো কনভেনিয়েন্স রয়েছে পার্লামেন্টে 2/3 মেজরিটি হলে। সেটির যদি অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটার গ্যারান্টি নেই। আমরা বলেছি যে ম্যাগনা কার্টা সেখানে ওয়েস্টার্ন একটা জিনিস আছে তারা যদি কোন কিছু করে সেটাই এটলিস্ট রেসপেক্ট করে বিকজ দে বিলিভ ইন দ্যাট, হ্যাঁ? হুম, আমাদের যারা এরা হচ্ছে চরমভাবে কপট, হুম, দুর্নীতিপরায়ণ এতটাই যে চ্যাম্পিয়ন হয়েছে বেশ কয়েকবার, হ্যাঁ? আর আজকে এত বড় একটা পরিবর্তনকে ধারণ করতে যেই একটা যুগোপযোগী একটা আপনার পদক্ষেপ, লিগ্যাল একটা ডকুমেন্ট সেটিকে তারা মানতে রাজি না। সেখানে তারা গড়িমসি দেখাচ্ছে যে আমরা পার্লামেন্টে গেলে এটা দেখব। দ্যাট মিনস এরা তো প্রতি কথায় তারা মিথ্যা কথা বলে। আজকে এই কথা, কালকে এই কথা। এই হচ্ছে এই যে বর্তমান যে রাজনীতি ব্যবস্থাপনা সেটা এনসিপি হোক কিংবা বিএনপি হোক, আওয়ামী লীগ তো ফ্যাসিজমে রূপান্তরিত হয়েছে। তো কথা হচ্ছে যেই ফ্যাসিজম যেই ধারায় জন্মগ্রহণ করলো সেই ধারার রাজনীতি যদি এখনো অব্যাহত থাকে এবং আছে, আর সেটিতে যদি বর্তমান প্রজন্ম বিশ্বাস করে তাহলে তারা ফ্যাসিজম থেকে উত্তরোত্ত দূরের কথা এই দেশকে আরো মারাত্মক বিপদের মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। আর তাদের যে এক্সিট অর্থাৎ প্রত্যেকে অস্তিত্বের কথা চিন্তা করে। তারা যাতে এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটালো এর জন্যে তাদের যে বিপদের সম্ভাবনা সেটি কখনোই কেটে উঠবে না। এজ এ রেজাল্ট অফ দ্যাট এনসিপি চাচ্ছে এ এ এ এ এ একটি মানে এমন একটি ইনস্ট্রুমেন্ট হয় যে ইনস্ট্রুমেন্টের ভাবধারা থেকে কনস্টিটিউশন তৈরি হয়। Can you ওকে, see that? Because previous constitution will never protect তাদের এই বৈপ্লবিক পরিবর্তনের যে স্পিরিট কখনোই প্রটেক্ট করবে না। যদি এটি কোনোভাবে মেনে নেয়া হয় এখনই এই ইন্টারিম গভর্নমেন্ট থাকতে, তাহলে এটি থেকে হবে নতুন করে পুনর্জীবিত হবে একটি নতুন ধারণা, নতুন চেতনা, নতুন স্পিরিট। চেতনার বিজনেস তো বাংলাদেশের রাজনীতিতে কম না। আমরা দেখে এসেছি গত ১৭ বছর, ১৬ বছর চেতনা দিয়ে মানুষকে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষিত করতে মানুষকে বেপরোয়া দিশেহারা করে ফেলছে। গুম করে বিডিআর মিউটিনি থেকে শুরু করে হেফাজতের 5th of May একটি জনসম্মুখে শত মানুষকে রাতে দিনে more than 160,000 arms ammunition তাদেরকে দিয়ে হত্যা করা হয়। সেই রাজনীতি শেষ হয়নি বরং আবার নতুন করে শুরু হতে ইন্টারেস্টিং পয়েন্ট আপনি বললেন যে এ
যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে লিগ্যাল ভিত্তি বা আ আ আপনার কনস্টিটিউশন এ যদি অ্যাডাপ্টও করা হয়, these are not the thing that যে বাংলাদেশে চেঞ্জ বয়ে আসবে। যদি সেই ধারার রাজনীতি তারা কন্টিনিউ করে, আমরা যেই ফ্যাসিজমের যেই ধারার রাজনীতি দেখে আসছি সেটা যদি কন্টিনিউ করে। আ আপনার কাছে আমার আ পরবর্তী প্রশ্ন হবে, দেখেন যে আপনি যেহেতু অলরেডি ৫২ এর কথা বলেছেন, ৭১ এর কথা বলেছেন, আবার একই সাথে সেই ধারায় আপনি এই ৫ই অগস্টের কথা বলেছেন। অ্যা দেখা গেছে যে ৭১ এও আপনার লক্ষ, লক্ষ মানুষ যদিও ওই ব্যাপারটা ডিসপিউটেড যে কত মানুষ আর মারা রিসেন্ট গিয়েছিল। আপনারা শুনেছেন হুম, এরশাদের ঘটনা, হ্যাঁ, এরশাদকে যেভাবে এগুলো তো আমাদের, আমি আমার কথা বলব, আপনারা তো অনেক ছোট ছিলেন। হ্যাঁ, আমরা দেখেছি হুম, এগুলা সম্ভবত ৮৯ এর আন্দোলন, হুম, যে এরশাদ সরকারকে, স্বৈরাচার সরকারকে, হুম, এই আওয়ামী যাকে এখন ফ্যাসিস্ট বলা হচ্ছে, হুম, এই বিএনপি, আওয়ামী লীগ তারা মিলেই তো হ্যাঁ, এটা হুম, উৎখাত করেছে। হুম, তাহলে তারা কিভাবে তাহলে চ্যাম্পিয়ন হয় একই বিষয়ে, দুর্নীতিতে, হুম, অপারেশনে? কেন তাদেরকে আবার টেনে এসেছে নামাতে হয়? অনুরূপভাবে আজকে একই ধারা যখন বিএনপি বজায় রেখেছে, সে ক্ষমতায় গিয়ে কেয়ারটেকিং গভর্নমেন্ট কথা বলে তারা ক্ষমতায় গেল। তারা ক্ষমতায় গিয়ে যেই মুহূর্তে তাদের ক্ষমতা এখন চলে যাবে, সেই মুহূর্তে কেয়ারটেকার গভর্নমেন্ট উঠিয়ে নিল এবং একজন বিচারপতিকে, জাস্টিসকে আরো ২ বছর উন্নতি করে দিয়ে, কেয়ারটেকিং গভর্নমেন্ট উঠিয়ে দিয়ে তখন বাংলাদেশের মধ্যে এমন একটা অস্থিতিশীল অবস্থা করা হলো, আওয়ামী লীগ, জামায়াত ইসলামীকে বাধ্য হলো বিএনপিকে ক্ষমতা থেকে নামানো। আর এজ এ রেজাল্ট অফ দ্যাট নবতাত্ত্বিক সরকার, যেটা আমি বলি, অর্থাৎ ৩ দিনের সরকার আসলো। এই যেটা হচ্ছে মহিউদ্দিন সরকার। সেটা থেকে আজকে একটি দেশ কত পিছনে চলে গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত সন্তান মা হারা হয়েছে। বিশেষ করে মিডিয়ার মিউটিনি এটি জাতিকে সম্পূর্ণরূপে মেরুদণ্ডহীন করা দেওয়া হয়েছে এবং ভারতের মতো দেশের পদতলে বাংলাদেশকে সাবমিট করা হয়েছে। সেই তাবেদারিত্ব রাজনীতি এখনো পরিষ্কারভাবে বিদ্যমান। বিদ্যমান। মনে হইতেছে যে এই রাজনৈতিক অ্যারিনার মধ্যে আজকের অপ্রেসড ইস টুমরোজ অপ্রেসার, স্পেশালি দ্য পলিটিক্যাল ক্লাসের মধ্যে। ডেফিনিটলি। আজকে যারা অপ্রেসড হইতেছে বা এট দ্য টাইম অফ আওয়ামী গভর্নমেন্টের ইয়েস। সময় যারা অপ্রেসড ছিল, পলিটিক্যাল ক্লাসের কথা বলতেছি, জনগণ সবসময় হুম, অপ্রেসড। হুম। যারা অপ্রেসড হইছে they are becoming the next oppressor. দ্যাটস রাইট, ইয়া। গোয়িং ব্যাক টু আরকি আমার অরিজিনাল পয়েন্টের মধ্যে, যেখানে আমি বলতেছিলাম যে এত রক্ত, এত স্যাক্রিফাইস করার সময়, যেখানে আপনি বললেন জুলাই বিপ্লবে মারা গিয়েছে স্পেশালি দ্য ইউথ ইয়া, রাফলি অ্যারাউন্ড ২,০০০ ইয়া, পিপল। ইয়া, দ্যাটস ৭১ রাইট। এর কথা বলতেছেন আপনি, মোর দ্যান ৮৯। 40,000 আর ইনজুরড, ইয়েস। হ্যাঁ, আপনি ৮৯ এর কথা বলছেন। হিস্টোরিক্যালি জি, জি। উই হ্যাভ দেশের মানুষ ইটস তারা, কন্টিনিউয়াস, হ্যাঁ, ইজন্ট ইট? দেশের মানুষ রক্ত দিয়ে আসতেছে। একটাই আকাঙ্খা যে স্বাধীন, সার্বভৌমত্ব এবং আ যেই তাদের বাক স্বাধীনতা বা তাদের হ্যাঁ, নিরাপত্তা। তাদের নিরাপত্তার বিষয়ে, হ্যাঁ, তাদের একটি রাষ্ট্রীয় আপনার নাগরিক সুবিধা ভোগ করার যে অধিকার, হুম, হুম, নাগরিক অধিকার থেকে শুরু করে স্বাধীন একজন মানুষ হিসেবে জীবনযাপন করা, তার কথা বলার অধিকার এবং সর্বোপরি এটি রাষ্ট্রের ভাগ্য উন্নয়নের বিষয়টা হুম, আজকে হুম। কোনো অবস্থাতেই সেটা অগ্রগামী আর হচ্ছে না। সো আমার প্রশ্ন আপনার কাছে এইটাই থাকবে যে হোয়াট ইস দ্য রিজন এত রক্ত দেওয়ার পরও, এত স্যাক্রিফাইস করার পরও, এত আ আ টার্মোইল এর মধ্যে দিয়ে যাওয়ার মধ্যেও কেন আমাদের দেশের মানুষের পরিবর্তন আসছে না? তাদের ভাগ্যের নিরাপত্তার, তাদের অর্থনৈতিক নিরাপত্তার কেন পরিবর্তন আসতেছে না? সেই একই সাইকেলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই সাইকেলের কথাটা আপনি যে বললেন যে এই যে ঘূর্ণায়ন, এই হুম, আবর্তায়ন যে চলছে, এটা জুলাই চার্টারে আসলে তারা নিজেরাই একাংশ উল্লেখ করেছেন। হুম, হুম, তারা উল্লেখ করেছেন 1947, উল্লেখ করেছেন এর আগে ২০০ বছর ভারতীয়, ইংরেজদের ঔপনিবেশবাদ। হ্যাঁ? কিন্তু একটা জিনিস আমি আমি তার থেকে তারা উল্লেখ করেছে 1971, ইভেন কি উ আ উন ৮৯ এর 52 এর কথা উল্লেখ করেছেন। আপনার 1972 আনটিল 5th অফ অগাস্ট এই ফ্যাক্টস গুলো উল্লেখ করেছেন বটে। একটি জায়গায় তারা উল্লেখ করেনি যে কারণে এই যে ঘূর্ণায়ন এবং আবর্তন একই জিনিসের রিসাইকেল হচ্ছে বারবার এবং তা কন্টিনিউ করবে যতই তারা জুলাই ৪টা যদি সবাই একেবারে সাইনও করে দেয়, একই ঘটনা ঘটতেই থাকবে। সেটি হচ্ছে তারা সিস্টেমের কথা বলেনি। ওকে। তারা বলেছে শুধুমাত্র ঘটনার প্রবাহগুলো উল্লেখ করেছে। ঘটনার প্রবাহগুলো এমন হয়ে গিয়েছে আর মানুষের আকাঙ্ক্ষা স্বাধিকার
অর্জিত হয়নি, স্বাধীনতা অর্জিত হয়নি, সার্বভৌমত্ব অর্জিত হয়নি, পরাধীনতা গ্লানি দূরিত হয়নি, অপারেশন, করাপশন, এগুলোর রেজাল্ট অফ দ্যাট তারা ৫টি সংস্থা কমিশনকে তারা এই প্রস্তাবনা দিয়েছে। সেটি দুর্নীতি দমন থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে, আপনার জনপ্রশাসন, পুলিশ বিভাগ, এরকম ৫টি সংস্থার কথা বলেছে। This is merely cosmetic surgeries, nothing else. তারা যে সিস্টেমে এই ফ্যাসিজম তৈরি হলো, যে সিস্টেমে এর আগে একটি দল ৫ বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, যে সিস্টেমে তারা নিজেরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইমিডিয়েটলি তারা ক্ষমতায় যাওয়ার আগে কেয়ারটেকার গভর্নমেন্টকে তুলে দিয়েছে, যে সিস্টেমে সংবিধানের ইন্টারপ্রিটেশন নিয়ে মানুষের বারবার মানুষ হত্যা হয়, সেই সিস্টেম তারা আঙ্গুল প্রদর্শন করেনি। ক্যান ইউ ক্লারিফাই, আপনি যখন হ্যাঁ, বলতেছেন হ্যাঁ। সিস্টেমের কথা বারবার বলতেছেন, ক্যান ইউ ক্লারিফাই যে আপনি কি মিন করতেছেন? মিন করছে তারা বলছে যে ইংরেজদের ঔপনিবেশিকতাবাদের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনার কথা উল্লেখ করলো। এর ঘটনা প্রবাহের মূল রিজন হচ্ছে সিস্টেম। সেই সিস্টেম হচ্ছে ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক লিবারাল সিস্টেম। যেটা আমাদের দেশে হ্যাঁ, বর্তমান যে রাজনীতি, এমনকি যারা রক্ত দিল এনসিপি, তারা নিজেও সেই রাজনীতি খুলে বসেছে। আমি আবার বলছি, we are grateful to them for the salvation that they brought for the entire nation. আমরা অবশ্যই কৃতজ্ঞ। এটি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত as a human being, not a human being, as a Muslim. বাট এটা আই নো তারা হয়তো স্পিয়ারহেড করছে ওই ক্যাম্পেইনটা, বাট এটা মনে হচ্ছে যে আপামর জনসাধারণ একসাথে এই বিপ্লবে সংযুক্ত ছিল, যদিও না, আমি বলছি যে আমাদের পলিটিক্যাল ক্লাসগুলো তো জনগণের যে সমস্ত রাজনীতি বিষয়গুলো নির্ধারণ করে, হ্যাঁ, তারা এসেছে সাধারণ আপামর জনগণের মাধ্যমে বটে, কিন্তু তারা তো একটি পলিটিক্যাল আইডিওলজি গ্রহণ করে বসছে এবং একটি দল তৈরি করে বসতো। তাহলে সেই দলগুলো যদি তাদের নিজের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে না পারে, তার সেখানে ব্যর্থতা দুদিন আগে পরে আসবেই। হ্যাঁ, এখন হয়তো ইমোশন কাজ করছে, কিন্তু ইন্টালেক্ট সেখানে নেই, কাজ করছে না। এই কারণ তারা সিস্টেমের কথা বলেনি। যেই পশ্চিমা আদর্শের গণতান্ত্রিক লিবারাল যে ভ্যালিউড সিস্টেম বারবার আমাদেরকে অপ্রেস করছে, যেই সিস্টেমকে ব্যবহার করে মোদির মতো হিন্দুত্ববাদ যেটা হিন্দুত্ব আজকে আসামের উপরে কি অত্যাচার করছে, কাশ্মীরকে কি অবস্থা করলো, গুজরাটের উপরে বুচারি করলো, হায়দ্রাবাদের মতো দেশ সাহিত্য দেশের নামটি ভৌগোলিক সীমারেখা থেকে উঠিয়ে দিল। আমরাও জানি না যে হায়দ্রাবাদ একটি আলাদা রাষ্ট্র এন্টিটি ছিল। সেই একই সিস্টেমকে আমরা আমাদের রাজনীতির মধ্যে নিয়ে যাচ্ছি এবং কন্টিনিউ করছি, সেটাকে চ্যালেঞ্জ করছি না। আপনি জেনে থাকবেন যে এনসিপি রিসেন্টলি বলছে যে ইটস নট যে এনসিপির কথা স্পেসিফিকলি, তারা বলছে যে তারা ১০ বছরের মধ্যে they see themselves যে তারা ১০ বছরের মধ্যে সরকার গঠন করবে। সো যেটা আমি আগে বললাম, তাদেরকে স্পেসিফিক ভাবে বলতেছি না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের কোনো অ্যাম্বিশন আছে কিনা যে আমরা এই সিস্টেমের বাইরে থেকে যেহেতু এটা বাংলাদেশের কাজ করেনি গত ১০০ বছর বা তার বেশি, ব্রিটিশ উপনিবেশ থেকে শুরু করে আজকে পর্যন্ত, কারোর মধ্যে এই ধরনের কোনো অ্যাম্বিশন আছে কিনা যে মেবি উই গো আউটসাইড অফ ইট অ্যান্ড যেটা আমাদের দেশের মানুষের ধর্ম এবং বিশ্বাসের সাথে সামঞ্জস্য, এরকম কিছু চেষ্টা করার? আসলে আমরা দেখুন, এই যে বারবার আমরা মুখরোচক কথা বলি রাজনৈতিক ভাবে, যেকোনো পার্টির কথা বলছি। দেখুন, কদিন আগে ভারতীয় উপরাষ্ট্রমন্ত্রী কি বললেন যে বাংলাদেশে যদি একটি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে আমরা এটাকে অ্যাপ্রুভ করব না। দেখুন, আর সেটা কাকে উদ্দেশ্য করে বলেছে? কারণ বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি এবং অন্যান্য গণতান্ত্রিক যারা ক্লেম করে তারাও এটিকে না। কোনো ক্ষেত্রে জামাত ইসলাম নিজেরও আপনার ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসছে যে তাদের গভর্নমেন্টের রূপরেখা একই ধারা, গণতান্ত্রিক ধারা, আমরা এটা গেলে এটা করবো না, আমরা এরকম ভাবে চলবো, আমরা মডারেট ইসলামিক পার্টি, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবো। তো যেখানে জনগণ হচ্ছে, এখানে এই রিফ্লেকশনটা হচ্ছে যে একটি দেশের জনগোষ্ঠী মোর দেন 87% মুসলিম। আর ইসলাম এমনই একটি আদর্শ যেটি ডাজন্ট ম্যাটার whether you মুসলিম অর নন মুসলিম, অন্যান্য যেকোনো আদর্শে বিশ্বাসী বা ধর্মাবলম্বী কিংবা মাইনরিটি দ্বারা বলি, ওয়েস্টার্ন কনসেপ্ট মাইনরিটি, আমরা ইসলামে মাইনরিটি বলি না, ইসলামে বলি জিম্মি, রেসপন্সিবিলিটি। সে বারবার আমাদেরকে ইন্ডিয়ার মতো দেশে বলে যে তোমরা মাইনরিটির উপরে
অত্যাচার করছো, তাদেরকে নিগৃহীত করছো। দেখুন তারা তাদের দেশে কি অবস্থা চালাচ্ছে, হাজার, হাজার মুসলমানদের খুন করছে। সেখানে বাদ রাখছে না কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, শিখ থেকে শুরু করে। তাদের দেশে কি হচ্ছে? আর তারা বলে আমাদের দেশে নাকি আমরা এই মাইনরিটিকে নিগৃহীত করছি বা অপ্রেস করছি। দেখুন এই যে একটি প্রভাব আধিপত্য, ভারতীয় আধিপত্য আমাদের প্রতিটি রন্ধ্রে, রন্ধ্রে গত ১৬ বছরে আপনার প্রবেশ করে গিয়েছিল। হুম। আপনার এই পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা নেই, ইভেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সরি থার্ড ওয়ার্ল্ড ওয়ার এখনো আসেনি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও এমন কোন ঘটনা নেই যে 57 আর্মি অফিসার্স ইন এ ডে, একদিনে এভাবে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। যুদ্ধ হয়নি। যুদ্ধ ছাড়া একেবারে কুল হেড, ঠান্ডা মাথায় আমাদের এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়ার যেই পায়তারা, এখন তো প্রমাণিত। এখন তো প্রমাণিত, সমস্ত প্রতিবেদন থেকে শুরু করে আপনার মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষও জানে যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিভাবে বাংলাদেশের আর্মিকে ভারতের পদানত করার জন্যে কে ইনচার্জ করে দিয়ে দেশটিকে আরেকটি সিকিম রাজ্যে পরিণত করেছিল। কিন্তু দুঃখ হয় এত বড় একটা স্পিরিট আজকে এই জনসাধারণের, আবারও সার্বভৌমত্ব বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের নিজের রাষ্ট্রের ডিটারমিনেশন আমাদের হাতে নেব, সেইগুলো আজকে একই ধারায় চলে যাচ্ছে। ওই যে বললেন যে প্রভাবের কথা, বৈশ্বিক যে প্রভাব, বিশেষ করে ওয়েস্টার্ন এবং আমাদের পাশে যে ভারতীয়রা আছে, এর প্রভাবের ঊর্ধ্বে এই বর্তমান রাজনীতি কখনোই উঠতে পারবে না। কেন উঠতে পারবে না? এই রাজনীতি হচ্ছে সেই ওয়েস্টার্ন, অ্যাজ আই সেড বিফোর, তাদের রাজনীতিকে উৎসাহিত। তাহলে বিকল্প প্রশ্ন হচ্ছে, এর বিকল্প আদৌ আছে কিনা, এই বিকল্প বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, সেই প্রশ্ন দাঁড়িয়ে যায় এবং সেটি আলোচনার মধ্যে আসছে না, whether it is ইসলামিক পার্টি অথবা সেকুলার পার্টি। তো প্রশ্নই আসে না তারা এই ধরনের একটি বিকল্প চিন্তা ভাবনা করার যেই আসলে যে অ্যানালিটিক্যাল থিংকিং, সেটা তারা করছে না। বলাই বাহুল্য আপনি ইউ মেড ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আরেকটা ব্যাপার আপনার সাথে ডিসকাস করতাম, যেটা হইতেছে ধরেন আপনার আমরা যদি আরব স্প্রিং এর কথা বলি, হুম, আপনি দেখবেন যে আরব স্প্রিং এর সময় ভেরিয়াস আরব নেশন তাদের যে ডিক্টেটর ছিল, হিস্টোরিক ডিক্টেটর যে ফ্যাসিস্টরা ছিল, হোসনি মোবারক, বেন আলী, মেনি আদার লাইক দেম, তাদের পতন হয়েছিল কিন্তু। হুম, আপনার স্পেশালি ইন দ্য কারেন্ট ক্লাইমেটের মধ্যে সুদানের বাস্তবতা যদি হুম, আমরা দেখি, যে ওইখানে এরকম একজন ডিক্টেটরের যে বছরের পর দশকের পর দশক শোষণ করে আসছিল, তার পতন হইছে। এবং আল্টিমেটলি কি হইছে? পতনের পর যখন আপনার দেশের জনগণ বা পাওয়ার হোল্ডাররা বা স্টেক হোল্ডাররা যখন একমত হইতে পারে নাই, they could not come to common solution, common sentiment, কি হইছে তাদের বাস্তবতা? ফার্দার অ্যান্ড ফার্দার ফরেন ইনফ্লুয়েন্স আসছে। হুম, এখন দেখেন আপনার সুদানের মধ্যে ২ টা ফ্র্যাকশন হয়ে গেছে। একটা UAE ব্যাকড, আরেকটা আ ইউ নো, এবং মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে the আ Western influence is on both parties, হুম, both fragments, ইয়েস, যাতে তারা নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ করে। The reason আমি এটা মেনশন করলাম, কারণ আমাদের বাস্তবতাও কিন্তু একই হইতে পারে। হুম, তাই না? জি, এরকম একটা হুম, আ বিপ্লবের পরে আপনার আমাদের দেশের মানুষ এখনো এক হইতে পারতেছে না। যেই ক্রিটিক্যাল যেই আ আ ফ্যাক্টর সিস্টেমের কথা আপনি বললেন, জি, সেই ব্যাপারে কারো কোনো নজর নাই। জি, জি। তারা ওয়েট করতেছে যে তারা কবে পার পলিটিক ক্ষমতায় যাবে, ক্ষমতায় ক্ষমতায় গিয়ে কবে, হ্যাঁ, এইটাই একমাত্র লক্ষ্য আমাদের। একমাত্র লক্ষ্য। সো দিস মানে শুড ব্রিং ফিয়ার আমাদের দেশের মানুষের জন্য, যে এক ফ্যাসিস্ট quote unquote তার পতন হইছে। হুম, বাট পতন হওয়ার পরে মানুষের মধ্যে কিন্তু ভয় আছে, এবং এই ভয় rational, যে এই পতনের ফ্যাসিস্টের পতনের পরে there is an incumbent fascist. জি, জি। নেক্সট যে পার্লামেন্টে ওয়েটিং আসবে, চিকেন, মানুষের মধ্যে সেই rational ফিয়ারটা আছে যে there is gonna be a next fascist, এবং বাস্তবতা আমাদেরকে বলে, যেটা আমি আরব স্প্রিং এর উদাহরণ দিলাম। এই ব্যাপারে আপনার মতবাদ কি? এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আসলে আবারও এটা আমাকে লিঙ্ক করে দেয় আমাদের জেন জি যেই পপুলেশন বা জেনারেশন আজকে, উহু, তারা বেশ অ্যালার্ট। আই মাস্ট বি ভেরি ওপেন অ্যান্ড রিয়েলি সিনসিয়ার। হুম, তারা পৃথিবীর খবর রাখে, বাস্তবতা বোঝে, বিভিন্ন মুভমেন্টস গুলো তারা ফলো করে।
ওয়েস্টে কি হয়, অন্যান্য দেশগুলো কি হয়, তারা বেশ I would say up to date on these factual matters. Yeah. ডেফিনিটলি আপনি Yeah. যদি একটা দেশ যখন ১৬ বছরের মধ্যে এরকম ফ্যাসিস্ট সরকারের মধ্যে যায়, মানুষের মধ্যে স্পেশালি দ্য ইউথ, হুম। কারণ তারা কিন্তু দেখছে, পিপল লাইক হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, সে হ্যাঁ। বলছে যে সে ক্লাস I can't remember specifically 6 এ বা 9 এ ছিল। হুম, সো he or his generation হুম। তারা পুরোটা দেখছে হাসিনার যে হ্যাঁ, হ্যাঁ। ফ্যাসিজম। ফুলে হ্যাঁ, হ্যাঁ। সো দে আর মোর পলিটিক্যালি অ্যাওয়ার। Yeah. আমি একটা স্লোগানের কথা আমার খুব মনে পড়ে সবসময়, যে বাচ্চারা মনে আছে স্টুডেন্টস একবার উহু, শেখ হাসিনার সময়, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় রাস্তায় নেমেছিল। উহু, তারা এতটাই অ্যালার্ট, তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে রাস্তা বন্ধ। তো যখন এই ওয়েস্টে থাকে যে রাস্তা বন্ধ, ওখানে কাজ চলছে। উহু। তারা লেখছে যে রাস্তা বন্ধ, রাষ্ট্রের মেরামতের কাজ চলছে। ক্যান ইউ ইমাজিন? ওয়াও! কত বড় পাওয়ারফুল স্লোগান! রাস্তা বন্ধ, রাষ্ট্রের মেরামতের কাজ চলছে। সেই মেরামত আজকে, তখনও অনেক স্টুডেন্ট জীবন দিয়েছে। নিরাপদ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। ওই আজকে সেই রাষ্ট্র মেরামতের কথা এই হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিসরা যখন শুরু করলো, কারা এটাকে পিছনে নিয়ে গেল? আজকে আপনি সুদানের কথা বললেন, গাজা আমাদের একটা প্রাইম এক্সাম্পল। হুম, প্রতিটি জায়গায় যেখানেই এই ধরনের অনৈক্য, সেখানেই ইনফ্লুয়েন্স অফ দি ওয়েস্ট আরো গ্রিপ করে রাখে। আর সেটা তো বাংলাদেশে দেখতেই পাচ্ছে। বাংলাদেশে তো আমরা এখন আয়নার মতো পরিষ্কার। হ্যাঁ? যে কিভাবে আমাদের দেশে চায়নার একটা জিওপলিটিক্যাল যেই সিচুয়েশন বাংলাদেশে, চায়না কিভাবে বাংলাদেশে হামলা বয়ে গেছে। এট দ্য সেম টাইম কদিন আগে আপনার চিটাগাঙে আমেরিকান ওয়ান অফ দি সামরিক ফ্লাইট ওয়েন্ট ইন দেয়ার। এমনকি সেখানে একজন সৈনিক পর্যন্ত খুন পর্যন্ত হয়েছে। কিন্তু কোন মিডিয়াতে এটা আসেনি। এই যে আনাগোনা চলছে, এতে বোঝাই যায়। এবং আপনি দেখুন বর্তমান যে সরকার ইভেন, আমরা অনেক ক্ষেত্রে জানি না সামথিং কোত্থেকে আসে আমরা জানি না। এই যেই ধরনের প্রিন্সিপালস গুলো, হুম, এই যে এলজিবিটি কিভাবে ব্যাপকভাবে বাড়ছে। আপনার দেখেন হিউম্যান রাইটস এর যেই কমিশন অফিস, হ্যাঁ? এতে আন্দোলন হলো। কিন্তু এটা এখন ঝিমিয়ে গিয়েছে। নীরবে নিভৃতে কাজগুলো চলছে। কারণ ওই একই কারণ, যে এক আধিপত্য থেকে আরেক আধিপত্যের দিকে মেরুকরণ হচ্ছে বাংলাদেশ। অনেকে আমরা টের পাচ্ছি। এদিকে রাজনৈতিক দলগুলো কামড়া করছে ক্ষমতায় যাওয়ার জন্য ওই একই সিস্টেমে। তাহলে প্রশ্ন হচ্ছে যে, যেই রাজনীতি কোনো অবস্থাতে ফ্রি না, যেই রাজনীতি আসে পশ্চিমা আদর্শ থেকে, সেই রাজনীতি কিভাবে আপনি বাংলাদেশে প্রতিস্থাপন করবেন এবং স্বাধীন সার্বভৌম আপনি দেশ আপনি পাবেন কোন অবস্থায় নাই, পাবেন না। শুধুমাত্র পাবেন যে রাজনীতি হবে সম্পূর্ণরূপে মানুষের আধিপত্য মুক্ত, যেই রাজনীতি হবে মানুষের সার্বভৌমত্ব আইডিয়া মুক্ত, যেই রাজনীতি হবে মানুষের বিয়ন্ড যেই জিনিস, সেটি হচ্ছে সৃষ্টিকর্তা, সেখান থেকে আগত মানব জাতির জন্য রচিত যেই সিস্টেম, সেই ব্যবস্থাপনা। একটি এক্সাম্পল আনি, যে চার্টারে যদি কথা বলছেন, মদিনা চার্টারের কথা বলি। আমরা সবাইতে বলি, এবার ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলেছে, আপনারা যদি বেশি উল্টাপাল্টা করেন তাহলে আমরা মদিনা চার্টার দিয়ে দেশ চালাবো। এই জানে রাজনীতিবিদ যে মদিনা চার্টারটা কি? যেখানে উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। গিয়ে যেখানে রাজনৈতিক অনৈক্য চলে আসছে, মারামারি, হানাহানি, কাটাকাটি 30-40 ইয়ার্স, ইভেন উইথ লিটল কাউডাউন নিয়ে আউস এন্ড খাজরাজরা মাইর করত বছর পরে বছর। একজন মারলে ৮ জনের ট্রাইবের মানুষকে মারার জন্য তারা যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেত। সেখানে শুধুমাত্র মুসলমান তো সবেমাত্র আসলো, হ্যাঁ? এর মধ্যে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাওয়াতের ইসলামী দাওয়ার মাধ্যমে 200 মুসলমান হয়েছে। অধিবাসী ছিল 10,000। আর এখানে আপনার ট্রাইবাল ফ্র্যাকশন ছিল মেনি। ফর এক্সাম্পল বানু কাইনুকা, বানু নাদির, বানু কোরাইজা, আপনার আরব পেগান থেকে শুরু করে, মুশরিক থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী সবাই ছিলেন। তার সেখানে একটি রাজনৈতিক ঐক্যবোধ কিভাবে প্রতিষ্ঠিত হলো? আপনি দেখুন মদিনা চার্টার, তার মানে এই হচ্ছে সুপ্রিম লিডার ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রতিনিধিত্ব কিসের? ইসলামের। এই যে ইসলামের ব্যবস্থাপনা, ইটস আ বিগিনিং বাই দ্য ওয়ে। মদিনা চার্টার ইজ দ্য ভেরি ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট টু রান এ গভর্নমেন্ট
with many fractions যে ধরনের আজকে অনৈক্য আমাদের দেশে বিরাজ করছে, even with Muslim Ansar এবং মুহাজিরুন from Mecca and Ansar from Medina, আউস বিন খাজরাজ, সেখানে মুসলমানও ছিল, অমুসলমানও ছিল। আপনার বানু কানুইকা, বানু কাইনুকা, তারপরে বানু নাদির, এই সমস্ত ফ্যাকশন গুলো ইসলামের নেতৃত্বে উইদাউট এনি ডিফিকাল্টি তারা একটি ডেক্লারেশন, যেটা আজকে জুলাই সনদ এখানে করতে যাচ্ছে, এটার মধ্যে পার্থক্য কি? একটি হচ্ছে ইসলাম হচ্ছে সোর্স, আর এইটার পার্থক্য হচ্ছে একই ফ্যাক্টকে তারা টেনে একই যে ওয়েস্টার্ন সিস্টেমের মধ্যে থেকে সেই পার্লামেন্ট, সেই গণতন্ত্র, সেই লিবারেল ডেমোক্রেসি, সেই এখন নতুন আইডিয়া হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আপনি দেখুন সেই ওয়েস্টার্নকে আরো রিফাইন করছে। ওয়েস্টার্নকে যদি আপনি রিফাইন করেন, তাদের রাজনীতি করেন, তাদের স্ট্যাম্প লাগবেই। ভারতের রাজনীতি আপনি যদি করেন, তাদের স্ট্যাম্প লাগবেই, কারণ আপনি প্রুফ দিতে হলে। আর যদি করেন ইসলামী রাজনীতি, আপনার অ্যাপ্রুভাল তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আর যেটি হচ্ছে নাথিং আদার দেন দি ফ্রিডম ফ্রম দ্য সার্ভিটিউড অফ ম্যান, মানুষের দাসত্ব থেকে যেটি শরিয়া মানুষকে লিবারেট করে। আর অন্যান্য যে রাজনীতি, বিশেষ করে ওয়েস্টার্ন রাজনীতি, সেটা মানুষের দাসত্বে পরিণত করে। সেখানে তো স্বাধীনতা আশা করা বাতুলতা মাত্র, সেখানে স্বাধিকার আশা করা নিতান্ত আমার যৌকের ব্যাপার। আর সেটি আমাদের জীবনে ঘটে আসছে দীর্ঘ কত বছর, 53 ইয়ার্স। এখনো আমরা সেই লেসন গ্রহণ করতে পারছি না, আমাদের রাজনীতি, এমনকি ইসলামী দলগুলো পারছে না। Bringing you back to আর কি, আমি যে প্রশ্নটা ছিল আপনার কাছে যে পরবর্তী সরকার, মানে মানুষের যে ভীতি যে তারা কিভাবে সেম আগের মতো, আপনি জানেন 2008 সালে 9 সালে যখন হাসিনা পাওয়ারে আসে, আওয়ামী লীগ পাওয়ারে আসে, তারা কিন্তু they came with a big mandate. ইয়েস, আমরা বলি যে ওইটা বাংলাদেশের ইতিহাসে হয়তো ওয়ান অফ দ্য মোস্ট গ্রহণযোগ্য একটা ইলেকশন ছিল। ওইখানে তারা বিগ ম্যান্ডেট নিয়ে আসছিল। পরবর্তীতে কি হইল, সেই সরকারই আপনার ফ্যাসিস্ট একটা সরকারে পরিণত হইল। কি গ্যারান্টি যে আপনার যেই এই ধরেন গণভোট হবে, আপনার যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে সেই একই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসবে না? দেখুন, আমাদেরকে ওই একই জায়গায় স্ট্রাইক করতে হবে যে আমরা এত বড় স্যাক্রিফাইস করলাম, আর এই স্যাক্রিফাইসের কারণে ডেফিনেটলি আজকে বিএনপি যেভাবে রাজনীতির কথা বলছে, তাদেরকে কয়টা সিট দেওয়া হয়েছিল? মাত্র 6টি সিট দেওয়া হয়েছিল 2018-এ। 155 সিটস আওয়ামী লীগ উইদাউট ইলেকশন, রাইট? তো এই ধরনের, আর বাংলাদেশের যে সম্পদ আজকে লুণ্ঠিত হয়েছে এই গভর্নমেন্ট দ্বারা, এই গভর্নমেন্টের যে মন্ত্রী, মিনিস্টার এবং লিডার্স দ্বারা, এর মাধ্যমে কমপক্ষে কয়েকশো আপনার স্যাটেলাইট তৈরি করা যেত। 70 থেকে 100 পদ্মা সেতু নির্মাণ করা যেত। আজকে বারবার এইভাবে একটি রাষ্ট্রকে এমন ভাবে পিছিয়ে দেওয়া হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা তো অনেক দূরের কথা। সেখানে যদি আমরা যেই ব্যবস্থাপনার মাধ্যমে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়, যেই ব্যবস্থাপনার মাধ্যমে একটি বিরোধী দল এই হাসিনা সরকারকে নামাতেও পারলো না দীর্ঘ 17 বছর, তারা তাদেরকে বিরোধী দলের পরিবর্তে এখন ক্ষমতাগামী দল হিসাবে দাবি করছে। চিন্তা করে দেখুন কি সিস্টেমে আমরা আছি। মানুষ কি বুঝবেন না? আর আমাদের রাজনীতির কি পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন আসবে না? যেই দলের যে সিস্টেমের কারণে আজকে এই যে দেশের আপামর জনগণ এবং এই আমাদের ইয়াং জেনারেশন, জেনারেশন বিপ্লব করলো, পরিবর্তন করলো, সেটিকে রক্ষা করার জন্য যে সিস্টেমের এগেইনস্টে তারা কাজ করলো, সেই একই সিস্টেমে আমরা চলে যাচ্ছি। আর সেই সিস্টেম তো তৈরি করেছে আপনার হিটলারের মতো মানুষ, সেই সিস্টেম তৈরি করেছে টনি ব্লেয়ারের মতো মানুষ, ইরাকে মিলিয়ন মানুষের মতো হত্যা করেছে, সেই সিস্টেম তৈরি করেছে আপনার বুশ জুনিয়র সিনিয়রের মতো মানুষ, সেই সিস্টেম তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে, সেই সিস্টেম তৈরি করেছে ওবামার মতো মানুষের দ্বারা সারা বিশ্বে মুসলমান নিধন করেছে। সেই একই সিস্টেমের রাজনীতি আমরা আবারও আবর্তিত হচ্ছে।
আমি সেটিকে রিফাইন করার আমি বলছি বারবার সেটিকেই কিভাবে রিফাইন করতে যাচ্ছি, সেটি দিয়ে ডিক্লারেশন তৈরি করার কথা বলছি, সেটি দিয়ে তাদের অধিকার সমুন্নত করার কথা বলছি, সেদিকটির দিকে আমরা এই বৈপ্লবিক চেতনাকে বাঁচানোর কথা বলছি। এই চেতনাটা কি আমি একটু উদাহরণ দেব চেতনাটা কি? আমি মনে পড়ে যে কিভাবে এই ছাত্র জনতা বা এই ইয়ুথ জেনারেশন, এই জেন জি জেনারেশন জীবন দিয়েছে। তারা মুগ্ধের ভাইয়ের মুগ্ধ হ্যাঁ, যে জীবন দিয়েছে আবু সাঈদ বা মুগ্ধ এরা যে মানে আপনার পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। কেন পেতে দিয়েছে? তাদের মধ্যে সেই ইসলামিক চেতনা ছিল যে তারা শহীদ হবে। তবুও এই টায়ারেন্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করবেই তারা। এটি দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কারণ বিরোধী দল থাকে একটি সরকারি দলকে টেনে হেঁচড়ে হয় নামানো বা লাইনে রাখা হোক কিংবা ট্রাকে রাখার জন্যে। চেক এন্ড ব্যালেন্স। চেক এন্ড ব্যালেন্স যেটা, হ্যাঁ? চেক এন্ড ব্যালেন্স করতে এমন অবস্থায় চলে গেল সেখানে রাষ্ট্র রইল না। সেখানে তারা কোন ভূমিকাই পালন করতে পারল না। ভূমিকা পালন করলো কারা? এই আমাদের জেন জি জেনারেশন, আজকের যে জেনারেশন। তাদের কথা যখন মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই যে শহীদ উপাধি তারা কোত্থেকে পেল? ইসলাম থেকে পাচ্ছে। তারা শহীদ হয়েছে নিঃসন্দেহভাবে। কেন শহীদ হয়েছে? যে সাইয়্যিদুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদদের সর্দার তার স্পিরিটটা দেখুন। আমরা এভাবে মুসলমান দেশে এভাবে যে স্পিরিট আমরা চেতনা যদি আমরা আসলেই জুলাই ডিক্লারেশনে গ্রহণ না করি তাহলে এটি পৃথিবীতে তো এই ডিক্লারেশন থাকবেই না। কিন্তু আখিরাতে রাখতে হলে আমাদের চেতনাকে এভাবেই আমাদেরকে ন্যারেট করতে হবে। যে সাইয়্যিদুল শুহাদাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? আরেকটি শাহিদের কথা বলছে ওয়া রাজুলুন একই সাথে সিমিলটেনিয়াসলি তাহলে শহীদদের শ্রদ্ধা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই সাথে ওয়া রাজুলু কামা ইলা ইমামি জাইর ফানাসাহাহু ওয়া কাতালাহু। দ্যাট মিনস যেই এই মুগ্ধের মতো মানুষ, আবু সাঈদের মতো মানুষ একটি স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে সেই বুক পেতে গুলি গ্রহণ করলো, শহীদ হলো, সে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই একজন শহীদ। ওই চেতনা হওয়া উচিত আপনার এই আপনার মদিনা সরি জুলাই সনদে জুলাই চার্টারে। যদি এইটি না হয় তাহলে কেউই এই চেতনা প্রটেক্ট করতে পারবে না। যে সিস্টেমে আবার আমরা এটা দিচ্ছি যেই গণতান্ত্রিক লেভেল ডেমোক্রেটিক সিস্টেমের মাধ্যমে আমরা আজকে পার্লামেন্টে যে তারা বলেই তো দিচ্ছে এখন থেকে আগামেই তারা অ্যাডভান্স ইন্ডিকেশন দিচ্ছে যে আমরা ওখানে গেলেই ঠিক করব। ওখানে যখন ইন্ডেন্টি বিল 1975 এ যেটা করা হয়েছে সেটি আর হয় নাই বিকজ ফ্যাসিজম তার উৎপত্তি হয়েছে সংখ্যা মেজরিটি দিয়ে। 2/3 মোর দ্যান 2/3 মেজরিটি দিয়ে হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্য, ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজমের আধিপত্য এগুলো থেকে কখনোই মুক্ত হবে না যতক্ষণ না পর্যন্ত তারা ইসলামী রাজনীতির মধ্যে ফিরে না আসে। বিকল্প হিসাবে ইসলাম থেকে উদ্গত অনলি সোর্স ইসলাম এই ব্যবস্থাপনায় যদি তারা ফিরে না আসে। আচ্ছা, আপনি যেহেতু ইসলামিক রাজনীতির কথা বললেন যে এই সিস্টেমের মধ্যে প্রবলেম এবং এর কারণে এই সিস্টেম কখনোই আপনাকে সেই নিশ্চয়তা দিতে পারবে না যে পরবর্তী সরকার আবার ফ্যাসিস্ট হয়ে আসবে না। এখন আপনার এই কথার ধারায় আমি যদি বলি যে বাংলাদেশে তো ইসলামিক রাজনীতি বিদ্যমান আছে। হুম, হুম, আমরা জানি যে আ জামায়াতে ইসলাম বাংলাদেশের একটা বড় একটা রাজনৈতিক দল হুম, এবং along with them there are many other হুম। ধরেন হেফাজতে ইসলাম আরো অনেক হ্যাঁ, জমিয়ত জমিয়তে ইসলাম কিংবা খেলাফত খেলাফতে মজলিস মাজলিস there are very many Islamic political party. So তারা if they come into power তাহলে কি কোনো পরিবর্তন আসবে না? বা এই বর্তমান অবস্থায় তাদের what's their position? এই ব্যাপারে যদি আপনি ক্লারিফাই করতেন। যেহেতু আপনি বললেন যে ইসলামিক রাজনীতির দরকার। আমি বলতেছি যে ইসলামিক রাজনীতি তো বিদ্যমান। হুম। So what's the issue? আচ্ছা যে আমাদের দেশে তো একটি কমন প্রবাদ বাক্য আছে যে হুম, ক্ষমতার রাজনীতি, হুম, ভোটের রাজনীতি। হুম, আসলে আমি মনে করি আমাদের ইসলামী দলগুলো সেই প্রবাদ বাক্যের বাহিরে যেতে পারেনি। ওকে। কারণ দেখাই যাচ্ছে এখনই তারা আসন ভাগাভাগির কথা বলছে কার সাথে? বিএনপির সাথে আসন ভাগাভাগির কথা বলছে। আজকেও দেখলাম যে জনাব সালাউদ্দিন কাদের সাহেব বলেছেন, "কই আমরা তো জামাতকে কোনো অফার করিনি।" ওরা যদি ওনারা বলে থাকেন ওনাদের ব্যাপার। তবে জমিয়ত ইসলামের কথা সেখানে এসছে ১২ টি সিটের কথা বলছে ওনারা ১২ টি চাচ্ছেন, ৫ টি দেয়ার আশ্বাসের মতো কথা এসছে।
অন্যান্য দলগুলো ৮ দল তো এখন তাহলে ৮ দল ভিন্ন। এখন জামাত ইসলাম ধরুন আপনার ইসলামিক আন্দোলন বা খেলাফতে মজলিস মিলে ৮ টি দল ঐক্য করেছে। যদিও এটিকে উনারা বলছেন যে ভোটের সমঝোতা। উহু, তো একই কথা দাঁড়ায় যে আপনি ইসলামিক যে সিস্টেম ব্যবস্থাপনা সেটিতে না গিয়ে সেই একই ধারায় পশ্চিমা গণতান্ত্রিক যেই ব্যবস্থাপনা বাই দ্যা ওয়ে ডেমোক্রেসি ইস এ প্যাকেজ। হুম? উহু, আর ভোটকে একটি বলা যাবে এটি মাধ্যম মাত্র, হ্যাঁ? উহু, তো আপনি এই মাধ্যমটি ব্যবহার করে যাচ্ছেন কোথায়? সেই ডেমোক্রেসি প্যাকেজের মধ্যে সে পার্লামেন্টে যাচ্ছেন। ওকে। আর সেখানে ইন প্র্যাকটিস পার্লামেন্টে আপনি ২ টো থেকে ৫ টি সিট পাবেন। ওকে মেক্সিমাম গেলে সবাই মিলে আপনারা কতটা সিট পাবেন? ওকে ধরলাম আপনারা ৪০ টি সিট পাবেন। তাহলে ৪০ সিট পেলে এখানে হচ্ছে 2/3 মেজরিটি যেটি পাস করবে সেটিই হবে আইন। উহু, সম্ভবত আপনাদেরকে এক্সপেল করতে পারবে না পার্লামেন্ট থেকে। কিন্তু যদি তারা আইন করতে চায় যে গে এবং লেসবিয়ানিজম ইস অ্যালাউড ইন বাংলাদেশ, 2/3 মেজরিটি সেটিকে যদি অ্যাপ্রুভ করে আপনার কিছু করার থাকবে না। যদি যেই আপনার ভাস্কর্যর বিরোধী আছে, হুম? আ আ ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে যদি বলে যে আমরা ভাস্কর্য তৈরি করব এবং 2/3 মেজরিটি সেটি পাস করে দিয়েছে, ইউ ক্যান ডু নাথিং। এগুলো হচ্ছে আমি বাস্তব আ আ আ অ্যাপ্রোচ। কিন্তু আদর্শিকভাবে ইসলামী রাজনীতির যেই রাজনীতি সেটি তো আদৌ পরিলক্ষিত হচ্ছে না। উহু, অ্যাজ ইফ একজন ইমাম বা আলিম প্রফেশনাল ওয়ান্টস টু বি অ্যান এমপি। হুম? তার লক্ষ্য হচ্ছে আমি কিভাবে পার্লামেন্টে যাব আর কিভাবে উন্নয়ন করব। সেখানে ইসলাম কোথায়? হুম? অনুভাবে একটি দল সে বারবার বলছে, "আমি কোথায় বলেছি শরিয়া এখানে ইমপ্লিমেন্ট করব? শরিয়া আপনার হাউস অফ পার্লামেন্টে গিয়ে বাস্তবায়ন করব। আমি তো কোথাও বলিনি।" আমরা মডারেট মুসলমান। সবাই জানে, ভারত জানে আমি মডারেট মুসলমান। ওয়েস্ট জানে আমি মডারেট মুসলমান। তাহলে তারাও তো এই ভারতীয় কিংবা পশ্চিমা আধিপত্যবাদ থেকে উত্তরণ ঘটাতে পারেনি। দ্যাট তাদেরকে মিনস হ্যাঁ, চ্যালেঞ্জ করতেছে না। হ্যাঁ। তো তাদের মধ্যে সেই ইসলামিক স্পিরিট যেটা আমি একটু আগে বললাম যে তার এই যে বাচ্চারা জীবন দিল, যে শহীদ হওয়ার যে চেতনায় জীবন দিল, সেই ইসলামী চেতনায় দলগুলো যেতে পারছে না এবং তাদের যে ইসলামী যেই রাজনৈতিক প্র্যাকটিস কালচার সেটা ইসলাম থেকে আগত নয় বরং সে একই ধারায় ক্ষমতা, ভোটের রাজনীতি, ইসলামটা শুধু নাম এবং হাউস অফ পার্লামেন্টে গেলেই অ্যাজ ইফ আমি লিয়াকত সরকার একজন মেম্বার অফ পার্লামেন্ট হব, হলেই ইসলাম হয়ে যাবে। এম আই ধারক বাহক অফ ইসলাম? বরং হবে যে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। একটি রাজনৈতিক পার্টি কিংবা একজন রাজনৈতিক ইসলামী ব্যক্তিত্ব সে যেকোনো কাজ করবে সেটি হোক যদি তাহাজ্জুদ থেকে সিয়াসা কিংবা উনি যদি আপনার চ্যারিটি থেকে দিনকে প্রতিষ্ঠা করা বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটিতে ইসলামের পদ্ধতি দিয়ে তাকে ক্ষমতায় যেতে হবে। এর বিকল্প কোনো আ পথ নেই তাদের জন্য। তো আমি মনে করি তাদের রাজনীতি ওই একই ধারার রাজনীতি। আমরা তেমন কিছু আশা করতে পারছি না। ইন্টারেস্টিং। তারা হয়তো আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে যে, "উই মাইট নট বি দ্য মাইনরিটি। আমরা যদি মেজরিটি হই তাইলে আমরা আ আইন চেঞ্জ করতে পারবো আমাদের মতে।" সো আমি ওই আর্গুমেন্টে আপনার সাথে যাচ্ছি না বিকজ না তাহলে আপনার প্রশ্ন একটাই থেকে যায় হ্যাঁ, সিস্টেম। হ্যাঁ, হোয়াট ইস দ্য সিস্টেম অফ ইসলাম? হ্যাঁ, অ্যান্ড সিস্টেম ইস খিলাফা। হ্যাঁ। এটাও তো আমি এটা বিশদ আলোচনা। এটি বিশদ আলোচনা। আপনার যদি আল্টিমেট অবজেক্টিভ is does not arbitrate your action, উহু। then you are not establishing it. You are rather establishing Western ideology which is democracy. হুম। সো জাস্ট আমাদের আলোচনা আজকে শেষের দিকে আমি একটা ধরেন ফাইনাল আপনার কাছে প্রশ্ন থাকবে যেটা হয়তো আপনার টু ব্রিং ইন এভরিথিং টু আ ক্লোজ যে বাংলাদেশের রাজনীতিতে আমরা এতক্ষণ আলাপ করলাম যে হিস্টোরিক্যালি আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে এই Guide গত করে। বছর পর্যন্ত এবং তারপরে ইন্টারিম গভর্নমেন্ট তারা একের পর এক সেই একই ধারাবাহিকতা চলতেছে। ফ্যাসিস্ট আসে, ফ্যাসিস্ট যায়, ফ্যাসিস্ট আসে, ফ্যাসিস্ট যায়। দেশের মানুষের ভাগ্য বদলায় না। হুম, দেশের মানুষের যে অর্থনৈতিক যেই নিরাপত্তা সেটা বদলায় না। দেশের উপর বহির্বিশ্বের প্রভাব যায় না বা ভারতের মতো রাষ্ট্রের প্রভাব যায় না। দেশের মানুষের নিরাপত্তার কোনো পরিবর্তন আসে না। স্বাস্থ্যের যে নিরাপত্তা সেই দিকেও আমাদের কোনো সুনিশ্চয়তা দেওয়া হয় নাই। সো গোইং ফরওয়ার্ড আমাদের কি ধরনের রাজনীতি করা উচিত যেগুলি এই ব্যাপারগুলি নিশ্চিত করবে? বাংলাদেশের মানুষ
সত্যিকারে যেই স্বাধীনতা আমাদের এত প্রিয়, বাংলাদেশের মানুষের জেনারেল সেন্টিমেন্ট, যার সাথে কথা বলবেন যে স্বাধীনতা, স্বাধীনতা বলতে, বলতে মুখে ফেনা আসে। কারণ এই জিনিসটা কিন্তু আসলে অনেক ভ্যালিড একটা জিনিস। আপনি যদি ফিলিস্তিনের মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে যে স্বাধীনতা কত একটা আ আ মূল্যবান একটা জিনিস। সো সত্যিকারের মানুষ যদি সেই স্বাধীনতা পাইতে চায়, সেই সার্বভৌমত্ব উপভোগ করতে চায়, এই নিরাপত্তাগুলি পাইতে চায়, আমাদের দেশের মানুষের কি ধরনের রাজনীতির দিকে যাওয়া উচিত? সেটা আমাকে মনে করে আমরা দেখুন আমাদের ইসলামী রাজনীতিবিদরা উল্লেখ করে টাইম অ্যান্ড টাইম এগেইন হু, হু, the Gettysburg Address by Abraham Lincoln, 16th President of the United States of America. হু, Democracy কথা বলে, well, government of the people, by the people, for the people. So there is a comparison that আর আমাকে যেটা রিমাইন্ড করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় ভাষণে বলেছেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া ইরাদাকুম হারামুন আলাইকুম, যে তোমাদের জীবনের নিরাপত্তার যে রক্তের কথা বলে দিমাআকুম, তোমাদের সম্পত্তি, তোমাদের সম্মান, এই ৩ টি জিনিসের কথা বলেছেন যে হারামুন আলাইকুম, কোন অবস্থাতেই কেউ স্পর্শ করা হারাম হয়ে যাবে। এই যে নিরাপত্তার কথা বললাম যে দেখুন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ারলি 1450 ইয়ার্স এগো, আর পৃথিবীতে ইভেন আপনার মেঘনা কাঁটা এসছে 1247, অথচ মদিনা চার্টার এসছে তারও ৬০০ বছর আগে। হু, চিন্তা করে দেখেন, সেখান থেকেই একটা স্টেটের ইনস্ট্রুমেন্ট মদিনা সনদ বা একটি তখনকার যে কনস্টিটিউশন, এখন তো রেভেলেশন কমপ্লিট, কোরআন সুন্নাহ কমপ্লিট, সেখান থেকে আমরা সংবিধান, এটা সাইড পয়েন্ট, সংবিধান যেটা রাষ্ট্র চালাতে পারবো, সেই ইসলামে যদি আমরা রেফার না করি আর সেই ইসলাম দিয়ে যদি আমাদের জীবন ব্যবস্থা না দেখি, তাহলে আপনি এই যে বললেন যে দাসত্বের রাজনীতি, দাবিদারিত্বের রাজনীতি, ভাগ্য উন্নয়নের রাজনীতি কিংবা করাপশনের রাজনীতি, এগুলোকে কিভাবে রিভলভ করবেন? কারণ এই রাজনীতির সোর্স হচ্ছে তারা, আর এই রাজনীতির সাথে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই, ভয়ের তো কোনো সম্পর্ক নেই। পার্থিব যেই অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ক্রেডিবিলিটি অফ গভর্নমেন্ট, সেগুলো তারা বিশ্বাসই তো করে না। আর সেই মেকানিজম কোথায়? বিরোধী পার্টি। আজকে বিরোধী পার্টি কে হবে? যেই মাত্র ক্ষমতায় যাবে, ইমিডিয়েটলি প্রশাসন ব্যবহার করা হবে এই বিরোধী পার্টিকে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা না যায়। এখনই তো কথা বলা হচ্ছে চারিদিকে যে অমুক দল যদি আমার এলাকায় ইলেকশন করতে যায়, হাত পা ভেঙে গুড়িয়ে দিব। আমার নেত্রীর বিরুদ্ধে কেউ যদি ভোট চায়, দাঁড়ায়, তাকে রাখা হবে না। দেখছেন ফ্যাসিজম? তাহলে এই যে জুলাই অগাস্টের যেই গণবিপ্লব, এই ছাত্রদের আপামর মানুষের, দেশের মানুষের যে চাওয়া আকাঙ্ক্ষা, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব নতুন করে যে তারা ক্লেম করছে নতুন ভাবে স্বাধীন হয়েছে, এটিকে যদি বজায় রাখতে হয় প্রতিটি নাগরিকের, রিগার্ডলেস মুসলিম নন মুসলিম, একমাত্র রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যেতে হবে। আর তা হলেই শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, অন্যান্য দেশের জাতি গোত্রের মানুষও এই ওয়েস্টার্ন হেগেমনি বা হেজেমনি থেকে পরিত্রাণ পাবে এবং সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে পারবে। সত্যিকার অর্থে এটি রাষ্ট্রের সার্বভৌমত্বে ভোগ করতে পারবে। সত্যিকার অর্থে যে ভাগ্যের উন্নয়ন আপনার কি জিনিস সেটি, কারণ হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে যাচ্ছে। যখন এই ব্যবস্থাপনা চলে আসবে, কারো বাবার সাধ্য হবে না সিস্টেমকে ইভেড করে একটি রাষ্ট্রকে আপনার এইভাবে ধ্বংস করে দেওয়া। সুতরাং আমার পরিষ্কার ফাইনাল মেসেজ হচ্ছে এই যে মুসলমান শুধু নয়, ইসলামের নামে যারা রাজনীতি তারা শুধু নয়, সেকুলার রাজনীতি যারা করছে তারাও মুসলমান। আরেকবার চিন্তা করি 53 ইয়ার্সে আমরা কি না দেখেছি, ফ্রম আপনার স্বাধীনতা থেকে বাকশাল থেকে সামরিক শাসন, সামরিক শাসন থেকে আপনার স্বৈর শাসন থেকে আবার সামরিক শাসন থেকে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, গণঅভ্যুত্থান, আর ফ্যাসিজম চলে আসলো। আবার সম্ভবত আমরা ব্যাক টু স্কয়ার জিরোতে চলে যাব। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, জাতিকে বাঁচাতে হলে
আমাদের মুসলমান হিসাবে এবং অমুসলমান হিসাবে একই ব্যবস্থাপনা, সেটি হচ্ছে ইসলামী ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে রেফার করতে হবে। জাযাকাল্লাহ খাইর। এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য যে এই জুলাই সনদের মতো ব্যাপার বাংলাদেশের মানুষের আ ভাগ্যে বা বাংলাদেশের মানুষের যে রিয়ালিটি, এতে কোনো পরিবর্তন আসবে না। আপনি রিপিটেডলি আ টাচ আপন করছেন যে ইসলামিক সিস্টেমের কথা। যদিও আপনি আজকের এই প্রোগ্রামে এত ডিপে যাননি। তো আমার ইনভিটেশন থাকবে যে আপনি আবার আসবেন এবং এই ব্যাপারে আমাদের সাথে আরো বিস্তারিত আলাপ করবেন। I personally benefited from this discussion. অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু শুনতে পারলাম। আপনি Gen Z-র কথা বলছেন, যারা আমাদের predominant viewer. Hopefully আমার দর্শকরাও এই ব্যাপারে benefited হবেন এবং তারাও হয়তো in future they will be fortunate enough যে আপনি আবার আসবেন, এই ব্যাপারে আরো কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। So once again জাযাকুমুল্লাহ খাইরান আপনার সময় নিয়ে আসার জন্য। Thank you for having me. ইনশাআল্লাহ আপনি অনেক দূর থেকে আসছেন। উম সেফ ট্রাভেল সেফ ইনশাআল্লাহ। যেটা আমরা বললাম যে I look forward to seeing you again ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় হলে আমরা আসবো এবং এগুলো তো আলোচনা বিদ্যমান থাকা উচিত এবং আমাদের কথার মাধ্যমে যদি এটা পরিবর্তন চলে আসে আমাদের জি জেনারেশন যারা এতটাই অ্যালার্ট ইন দ্য মাইন্ড, তাদের রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে এবং সে ইনশাআল্লাহ, দায় দায়িত্ব আমাদের রয়েছে। ইনশাআল্লাহ। May Allah accept it from us. আমিন, Ameen. আমিন।